তিনি কবচ ধারণ করলেন, আমাদেরকে দেখালেন, কিন্তু তার যখন কর্ম যাওয়ার ষড়যন্ত্রের সময় তার আগেই দেখা গেল যে সেই কবচটি তার শরীর থেকে কোনো না কোনোভাবে ছলনার মাধ্যমে, মায়ার ছলনায় তার শরীর থেকে খুলে চলে গেল। তাতে তো তার কর্ম চলে যাবে। একটা জিনিস কি জানো, আপনাকে একটা খুব মূল্যবান জিনিস দেওয়া হয়েছে, খুব মূল্যবান জিনিস, সামলে রাখার দায়িত্বটা কার? আপনার। ছলনা নিয়ে খুলবে না দাদা। তিনিও তো যেটা দেওয়া হচ্ছে না, এগুলো সব দেবতার উদ্দেশ্যে নিবেদিত, দেবতা কর্তৃক স্থিরীকৃত। এই ভাষাটা খুব জটিল, তো নিশ্চিত শাস্ত্রীয় একটা বিধান আছে, না হলে এত ঘর থাকতে থাকতে আমি দশমে যাব কেন? একদম তাই। এবারে এবারে এই কর্মক্ষেত্রে কর্ম চলে যাওয়া, কর্মক্ষেত্রে ষড়যন্ত্র তৈরি হওয়া, কর্মক্ষেত্র নিয়ে যে একটা কি বলবো হাবুডুবু ভাব চলছে, হবে কি হবে না, থাকবে কি থাকবে না, এইরকম একটা পর্যায় তৈরি হয়ে গেছে। বিভৎস অবস্থা আপনার চলছে। কুণ্ডলিতে আপনার কিন্তু নিহিত আছে, তবে হ্যাঁ, একটু স্বীকার করে নেওয়া ভালো, আমাদের যে এই কালপুরুষ চক্র আছে, সেখানে তো বিভিন্ন গ্রহের অবস্থান সুনির্দিষ্ট। কর্ম এবং উপার্জনপতি হচ্ছেন শনি। তিনি যখন দুস্থানগত হন, তখন কিন্তু বহু সংখ্যক কর্মচ্যুতি, সেটা ষড়যন্ত্রের মাধ্যমে হতে পারে, ছাঁটাই হতে পারে, বিবিধ কারণে হতে পারে, একটা কিন্তু কোম্পানিটা যে কোনো কারণে লকডাউন করে দিল, মানে বন্ধ করে দিল, কি 5,000 10,000, সেটা কিন্তু সমষ্টি, সেক্ষেত্রে কিন্তু ব্যষ্টির কোনো মূল্য নেই। মানে সেখানে জাতক জাতিকার তার ব্যক্তিগত জন্মছকে যদি কর্মচ্যুতির যোগ নাও থাকে, মানে ওই সবাই ফল পাচ্ছে, তার সাথে ওনাকেও পেয়ে যেতে হলো। হবে, কিন্তু মজার খেলা। আজকের এপিসোডের শুরুতে একটা অনুরোধ আপনার কাছে আমি রাখবো। স্ক্রিনে দেখবেন একটা লেখা যাচ্ছে, মা নর্মদার যে মাহাত্ম্য কথার পিডিএফ বই বিনামূল্যে আপনারা পাবেন। তার জন্য আপনাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে হবে। আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করুন এবং এই পিডিএফ বই আপনি ফ্রি অফ কস্ট, বিনামূল্যে জাস্ট পিডিএফ বইটা আপনি পাবেন আর কি। বাকিদের সাথে প্লিজ আপনি শেয়ার করবেন। মায়ের কর্মী হিসাবে, মায়ের সন্তান হিসাবে আমরা সবাই একটু করি। আজকের এপিসোডে আপনাদের কাছে আমার এটা বিশেষভাবে অনুরোধ থাকছে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু করছে। আজকের এপিসোডের শিরোনাম হচ্ছে কর্মক্ষেত্রে ষড়যন্ত্র। আজকের এই এপিসোড আগামী সারা জীবনের জন্য যে যে জাতক এবং যে যে জাতিকা মকর রাশি মকর লগ্নের কর্মক্ষেত্রে ম্যানিপুলেশন, কর্মক্ষেত্রে ষড়যন্ত্র, কর্মক্ষেত্রে আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও, আপনার প্রতিভা থাকা সত্ত্বেও, আপনি সব থেকে বেশি দায়িত্ব পালন করা সত্ত্বেও আপনাকেই দূরে সরিয়ে দিচ্ছে, এই এপিসোড বারবার বারবার কিন্তু আপনাকে উত্তর দেবে কেন ঘটছে আপনার সাথে, আপনার জন্মছক সেখানে কতটা দায়ী এবং এর সমাধানের পথ কী। আজকের এই আলোচনা অবশ্যই একটা সিরিয়াস আলোচনা, কেননা কর্ম একটা মানুষের জীবনের, গোবিন্দদা, কেবলমাত্র তার আইডেন্টিটি না, আইডেন্টিটির বাইরেও, তার পরিচিতির বাইরেও তার রুটি রুজির জায়গা। আমরা বহু রকমের কর্ম করি। আমরা যদি ভগবদ গীতার দিকে দেখি, ইতিহাসের দিকে তো আমাদেরকে দেখতে হবে। এমন নয় যে আমরা এই প্রথমবার কর্ম করছি, মানে এই এই সময়ে, যে সময়ে আপনারা দেখছেন এই এপিসোড, এই সময়েই মানুষ কর্ম করছেন, এর আগে কেউ কর্ম কখনো করেনি, এমন তো নয়। কর্মের জায়গা থেকে যদি আমরা ভগবদ গীতার দিকে যদি লক্ষ্য করি, তো সেখানেও কিন্তু বহুবিধ কর্মের কথা কর্মযোগ অধ্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং কর্ম কী কী ভাবে করবেন, তখন অন্তরের ভাব কেমন থাকলে সেই কর্মের লক্ষ্যস্থান কোথায় তৈরি হবে এবং কোন চূড়ান্ত পর্যায়ে গিয়ে যিনি কর্মী তাকে কর্ম বহন করে পৌঁছে দেবে একে অপরের পরিপূরক হয়ে, সেই জায়গাটাও আমরা দেখেছি। আমি এই 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 প্রসঙ্গটা নিয়ে আসছি এই কারণেই, কোথাও থেকে আমার বোর্ডে যে যখন আমি এই পুরো ছকের জায়গাটা দেখছি, আমার তখন বলতে ইচ্ছে যে কর্মক্ষেত্রে আসলে কুরুক্ষেত্র চলছে। একদিকে অধর্ম, একদিকে ধর্ম, দুটোর মধ্যে লড়াই চলছে।
অধর্ম ধর্মকে পেছন থেকে ছুরি ছুরি মারছে বারবার বারবার। বহু মানুষ আজকের এই সময় দাঁড়িয়ে বহু মানুষ তারা কিন্তু কর্ম হারিয়েছেন। তাদের নিজেদের কোনো অন্যায় সেখানে নেই, তারা যোগ্য, কিন্তু অযোগ্যরা তাদেরকে হারিয়ে দিয়েছে। যোগ্য অযোগ্য সব গুলিয়ে গেছে। আমার প্রথম যেটা জানার ইচ্ছে হচ্ছে যে তুমি এই জায়গাটা একটু ক্লিয়ার করো তো। এই যে মহাভারতের কথা বলছিলাম, তোমার মুখ থেকে আমরা একটু শুনি। মহাভারতে দেখা গেল যে কর্মযোগ আমরা পড়েছি, সেখানে একটা দিক সূচিত হয়ে আছে। আবার মহাভারতের আর একটা দিকে সেখানে কৃষ্ণ বলছেন, যখন অর্জুন গান্ডীব রাখলেন হুম যে আমি কার সাথে যুদ্ধ করব, হুম সেই আমার মামা কাকা শ্বশুর মানে সুহৃদ ব্যক্তি সব, এদেরকে আমি নিধন করে আমি রাজ্য সুখ ভোগ করতে চাই না, অতএব আমি যুদ্ধ করতে চাই না, আমি যুদ্ধ করব না। হুম তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, এটা তোমার কর্ম, হুম তুমি এই কর্ম করো, তুমি এই কর্ম করার জন্য এসছো, অতএব তোমাকে তোমার কর্ম করতে হবে। তুমি ক্ষত্রিয় বীর, যুদ্ধ করাই হচ্ছে তোমার কর্ম, অতএব তোমাকে এই কর্মটি করতে হবে। কর্মকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং কর্মযোগ, একটা গীতায় যোগ আছে, সেখানেও কর্মকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে যে কর্ম করতে হবে। কিন্তু বর্তমান সময়কাল কি হয়েছে, কর্মক্ষেত্র এখন ঠিকই বলেছ কুরুক্ষেত্রে পরিণত হয়ে গেছে। কীরকম, তুমি একটা ফর্ম তোলা থেকে শুরু করে, ফর্ম তোলার যে লাইন, সেখানে দেখবে হুড়াহুড়ি মারামারি কত রকম চলছে। ফিল আপ করে ফেলে দিলে, ফেলে দেওয়ার পর সেখানকার যে প্রক্রিয়া, সেখানেও একটা ষড়যন্ত্র চলছে। প্রক্রিয়ার মধ্যে ষড়যন্ত্র, শুধু যে কর্মক্ষেত্রে ষড়যন্ত্র নয়, শুরু থেকেই ষড়যন্ত্র চলছে। একদম তাই। প্রক্রিয়ার মধ্যে ষড়যন্ত্র তৈরি হলো, প্রক্রিয়া থেকে আবার যে জয়নিং পর্যায় যে গেল, সেখানেও ষড়যন্ত্র। কর্ম করছো, সেখানেও কিন্তু ষড়যন্ত্র। এবং যা অহেতুক, আরে এখানে তো লবিবাজি চলছে ভাই, প্রত্যেকটা ক্ষেত্রে অহেতুক অহেতুক। একদম তাই। আমি কাজ করছি, পয়সা নিচ্ছি, আমার যোগ্যতা আছে তাই আপনি কর্মী চেয়েছেন, আমি অ্যাপ্লাই করেছি, হ্যাঁ। আপনি আমাকে আমার যোগ্যতা দেখে নিয়েছেন, হ্যাঁ ব্যাস গল্প শেষ। না, এখানে গল্প শেষ নয়, এর আন্ডার কারেন্ট আরও গল্প চলছে। হ্যাঁ আমি আমি গোবিন্দদা একটা জায়গায় পৌঁছতে চাইছি যে আমরা যেমন এর আগে বহু এপিসোডে আলোচনাকালে আমরা বলেছি যে অ্যাজ এ জাতক, ধরো আমার জন্মছকে যে যে গ্রহবস্থান আছে, সেই মানুষগুলো এই পৃথিবীতে আমারই পরিবেশ থেকে দূরে, আমার পরিবারে, আমার কর্মক্ষেত্রে, আমার খেলার মাঠে, সব জায়গায় তারাই কিন্তু মানুষ রূপে সম্পর্কের একটা বেষ্টনীতে তারাই কিন্তু আমার চারপাশে আছে। আমার যদি জন্মছকে অ্যাজ এ প্রদীপ সাহু, আমার জন্মছকে যদি দেখা যায় যে আমার চতুর্থ হাউসে কোনো অশুভ আরেকটি গ্রহ এসে বসেছেন, যিনি কিন্তু ওই হাউসের অধিপতি নন। আমি মকর রাশি মকর লগ্নের জায়গা থেকে যদি তোমারটাকে দেখি, যে ধরে নিচ্ছি তোমার মকর রাশি মকর লগ্ন, ধরো চতুর্থ হাউস মঙ্গলের জায়গা, ওখানে অন্য কোনো একটি গ্রহ এসে বসেছেন, তাহলে বাড়িতে কিন্তু তোমার পাশে ওই গ্রহের প্রতিনিধি হিসেবে কেউ একজন না তোমার কাছে কিন্তু আছে। এবং সেটা কে, সেটাও কিন্তু জন্মছক থেকেই ইন্ডিকেট করে দেওয়া হচ্ছে অবশ্যই। যে আপনার পরিবারে এই মানুষটি কিন্তু আপনাকে সহ্য করতে পারে না, আপনার উন্নতি দেখতে পারে না। ঠিক তেমনিভাবে কর্মক্ষেত্রেও এটা চলছে। আমার বক্তব্যটা একটু অন্যরকম দাদা, আমি ডিপে যাব আজকের আলোচনায়। আচ্ছা, আমি জানি না আপনাদের এই আলোচনা কতখানি আপনাদেরকে লোভ দেখাবে, কিন্তু আলো দেখাবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। একটা মানুষ যিনি মকর রাশি মকর লগ্নের, তিনি একেবারে শুরুতেই কিন্তু তার জন্মছক যদি যে কোনো জ্যোতিষী অভিজ্ঞ জ্যোতিষীকে তিনি যদি বিচার করেন, তার দশমপতির জায়গা থেকে তাকে বলে দেবে যে ভাই তোমার কোন কর্মে যাওয়া উচিত, যে কর্ম তোমার জন্য সুকর্ম, কেননা তোমার যা প্রকৃতি বা তোমার যা জন্মছক, তোমার জীবনের যা ছন্দ, এবং এই কর্ম আপনাকে লাভবান করবে এবং এই কর্ম আপনার সারা জীবন থাকবে। এটা তো শুরুতেই বলা যায়। একদম। মানুষ কেন এই প্রশ্নটা করে না জ্যোতিষীর কাছে? তারা ভুলভাল পজিশনিং জায়গায় পৌঁছে যায় এবং যেখানে পৌঁছে যাওয়ার ফলে
তারা কিন্তু এই ধরনের কর্মচ্যুতি বা ষড়যন্ত্র বা ম্যানিপুলেশন ইত্যাদি জায়গায় নিজেদেরকে নিয়ে যাচ্ছে, যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশুনো, নিজের যোগ্যতা, জীবনের এতগুলো আয়ু দেওয়া হয়, সেখানে এই সামান্য প্রশ্নের উত্তরটাকে কেন এড়িয়ে যাওয়া? দেখুন, কেন এড়িয়ে যাওয়া সেটাও কিন্তু এরই মধ্যে আছে, এক্স্যাক্টলি, এরই মধ্যে আছে, এর মধ্যেই আছে, মানে যে তুমি ওটা এড়িয়ে যাবে। এড়িয়ে যাবে দিয়ে তুমি ভবিষ্যতে অসুবিধায় পড়বে, এটাও এর মধ্যে আছে। আমরা যারা জ্যোতিষী করি বা আমাদের এপিসোড যারা দেখেন, আমরা বারবার বলেছি যে দশম থেকে কর্ম বিবেচনা করা হয়। তো নিশ্চিত শাস্ত্রীয় একটা বিধান আছে, না হলে এত ঘর থাকতে থাকতে আমি দশমে যাব কেন? একদম তাই। এবারে এই কর্মক্ষেত্রে কর্ম চলে যাওয়া, কর্মক্ষেত্রে ষড়যন্ত্র তৈরি হওয়া, কর্মক্ষেত্র নিয়ে যে একটা কি বলবো হাবুডুবু ভাব চলছে, হবে কি হবে না, থাকবে কি থাকবে না, এইরকম একটা পর্যায় তৈরি হয়ে গেছে। বিভৎস অবস্থা আপনার চলছে। কুণ্ডলিতে আপনার কিন্তু নিহিত আছে, তবে হ্যাঁ, একটু স্বীকার করে নেওয়া ভালো, আমাদের যে এই কালপুরুষ চক্র আছে, সেখানে তো বিভিন্ন গ্রহের অবস্থান সুনির্দিষ্ট। কর্ম এবং উপার্জনপতি হচ্ছেন শনি। তিনি যখন দুস্থানগত হন, তখন কিন্তু বহু সংখ্যক কর্মচ্যুতি, সেটা ষড়যন্ত্রের মাধ্যমে হতে পারে, ছাঁটাই হতে পারে, বিবিধ কারণে হতে পারে, একটা কিন্তু ঘটে। এটা কালপুরুষ চক্র অনুসারে বললাম। এবারে জন্মকুণ্ডলী আপনার কি বলছে? মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে এনাদের দশমপতি অর্থাৎ কর্মাধিপতি তিনি হচ্ছেন শুক্র। আপনার শাস্ত্র কি বলছে এক্ষেত্রে? যে ইনি, না আমি প্রশ্নটা রাখি, ইনি কেন কর্ম পাচ্ছেন? কর্ম পাওয়ার জন্য এনার কি কি পাওয়ার থাকলে, গ্রহগত সংযোগ থাকলে কর্ম পেলেন, এবং কর্ম হারানোর জন্য কি কি গ্রহ সংযোগ থাকলে ইনি কর্ম হারাবেন? কর্ম প্রথমে পাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে দশমপতি ষষ্ঠপতি যদি লগ্নের সাথে যুক্ত হয়ে যান, যে কোনোভাবে দশম ষষ্ঠ লগ্ন, এটা একটা কানেকশন যদি চলে আসে, তাইলে এখানে কর্মপ্রাপ্তিটা ঘটে যায়। মানে মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে আমি বলতে পারি শনি শুক্র এবং শুক্র, মানে না, শনি শুক্র বুধ, হ্যাঁ শনি শুক্র বুধ, ঠিক কানেকশনটা হয়ে গেলে একটা কর্মপ্রাপ্তি ঘটে যাবে। তাহলে ষষ্ঠ কি এখানে হঠাৎ ষষ্ঠ চলে এলো কেন? দশম তো কর্মস্থল, রোগ ঋণ কেন? এখানে কি জানো, কর্মপ্রাপ্তির দিক নির্দেশনা করে কিন্তু ষষ্ঠ। আচ্ছা, প্রাপ্তির ক্ষেত্রটাকে সে নির্দেশনা করছে, আবার কর্মটা হচ্ছে দশম থেকে বিবেচিত। এই যে আপনি আলোচনা শুরু করলেন, কর্ম মানে তো কর্ম পেয়ে গেছে বলে ষড়যন্ত্র, একদম তাই। তা এটা কিন্তু দশমের কাজ। আবার এখানে ষষ্ঠের ভূমিকা বিরাট, এটা আবার শত্রুতার জায়গায়। আমি বলছি একটা প্রমাণ দিই, শাস্ত্রীয় প্রমাণ দিলে আমি আলোচনায় ঢুকতে সুবিধে হবে। অবশ্যই। কর্মেশ্বরী বয়েজস্য শত্রুভি পরিপীড়িত চাতুর্য গুণসম্পন্ন কোচিচ্চ ন সুখী জন। অর্থাৎ ষষ্ঠ এবং দ্বাদশে কর্মপতির অবস্থান ঘটলে কর্মক্ষেত্রে ষড়যন্ত্র, কর্মচ্যুতি ঘটতে পারে। মানে শুক্র যদি ষষ্ঠে চলে যায় বা দ্বাদশে থাকে, হ্যাঁ, ওনাদের জন্মছকে, এটা একটা প্রমাণ। এরকম আরো আছে, এটা একটা প্রমাণ। আমরা একটাকে ধরেই আমি একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আপনারা বাকি রাশি লগ্নের এপিসোডগুলো দেখবেন, সেখানেও কিন্তু আমরা ক্যালকুলেশন যাব। সময়ের জায়গা থেকে তাকিয়ে সামাজিক কিছু উদাহরণের, সামাজিক কিছু ঘটনার বিশ্লেষণেও আমি যাব। আপাতত এইটুকু ক্লিয়ার করি। হ্যাঁ, জ্যোতিষবিদ্যাও শিখতে শুরু করুন, এপিসোড থেকেই শিখতে শুরু করুন, চাপ নেই কিছু। দিনকাল খুব খারাপ, নিজেকে টিকিয়ে রাখতে হবে। তার মানে তুমি যেটা বলছো, শাস্ত্র যেটা বলছে আর কি, লগ্ন মানে কর্মাধিপতি এক্ষেত্রে শুক্র মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে তিনি যদি ষষ্ঠে বা যদি দ্বাদশে অবস্থান করছেন, তাহলে কর্ম যাবে। হ্যাঁ, কর্মের ষড়যন্ত্র হবে এবং যাবে, কর্মে ষড়যন্ত্র হবে এবং কর্ম যাবে। এক। দ্বিতীয়ত, এই যে দশমপতি লগ্নের অষ্টমে থাকলে, ভালো করে বুঝো, দশমপতি লগ্নের অষ্টমে থাকলে মানে শুক্র যদি রবিযুক্ত হয়ে যায়, রবিযুক্ত বলছে না, ওই রবির জায়গায় থাকে। আচ্ছা, এক সেকেন্ড, আর আমরা ফর্মুলায় যাচ্ছি না। হ্যাঁ, ফর্মুলায় যাচ্ছি না আমরা, আচ্ছা, এক্সট্রা ফর্মুলা নিচ্ছি না।
আমি ছোট ছোট জায়গা থেকে বোঝার চেষ্টা করি। মানে শুক্র ধরুন অষ্টমে বসে আছে, আমি লগ্ন সাপেক্ষে দেখছি যে অষ্টমে বসে আছে, তাহলে আমার কর্মক্ষেত্রে ষড়যন্ত্র হবে এবং কর্মচ্যুতি হয়ে যাবে। এখন সব ষড়যন্ত্র থেকে তো চ্যুতি হয় না। একটু বলি, এটা পুরো সূত্রটা আপনি শুনলেন না। আচ্ছা আচ্ছা প্লিজ। মানে দশমপতিকে লগ্নের অষ্টমে থাকতে হবে এবং এই সঙ্গে অষ্টমপতির দশা অন্তর্দশা চলতে হবে। অষ্টমপতির, হ্যাঁ, মানে এখানে রবির দশা অন্তর্দশা চলতে হবে। এই যে আপনার কর্মপতি শুক্র, শুক্রকে থাকতে হবে রবির ঘরে, নাম্বার 1, এবং রবির দশা বা অন্তর্দশা চলতে হবে। এক্ষেত্রে কর্মচ্যুতি ঘটবে। বেশ, আমরা এই দুটো ফর্মুলাতেই থাকি, আর কোনো ফর্মুলাতে আমি যাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। এইবার আমি সমাধানের পথ খুঁজব, কেননা আজকের এপিসোড যারা দেখছেন প্রত্যেকে যে জ্যোতিষ বিদ্যা সম্পর্কে খুব বেশি আগ্রহী তা না। আমাদের চ্যানেল যারা দেখেন, বেশ কিছু মানুষজন আছেন তারা কিন্তু পেশাগত জায়গা থেকে জ্যোতিষীও বটেন, আবার বেশ কিছু মানুষ আছেন আপনারা জ্যোতিষবিদ্যা সম্পর্কে আপনারা জানেন ইতিমধ্যে, এবং এখান থেকেও আপনারা কিছু বোঝার চেষ্টা করেন। আপনাদের যুক্তি দেওয়ার জন্যই কিন্তু আমরা এতটা ডিপে গেলাম। এবং কেননা যারা জানতে চায় না, যারা সরল উত্তর চায়, তারা বিরক্ত হবে। আমি এবার তাদের কথা ভেবে বাকি প্রশ্ন উত্তরের জায়গায় যাব, খুব বেশি ব্যাখ্যা এবার আর যাব না। আমার প্রশ্ন হচ্ছে, আপনার দ্বিতীয় যে পয়েন্ট যেটা ছিল, যে অষ্টম জায়গায় যদি কর্মপতি বসছেন এবং অষ্টমপতির তার যদি দশা চলে, দশা এবং অন্তর্দশা, দশা এবং অন্তর্দশা যদি চলে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কর্ম থেকে চ্যুতি হয়ে যাবে। হ্যাঁ, তাই তো? হ্যাঁ। এবার ধরুন কারোর এই যে দশাটা আসার আগে তিনি যদি প্রতিকার প্রতিবিধান করে রাখেন, তাহলে কি এই দশা তার কিছু বিগড়াতে পারবে না? না। যদি না পারে, কেন পারে, মানে কেন পারছে না বিগড়াতে, আমাকে এটা জানতে হবে। আচ্ছা, প্রথমে বলবো পারবে না। এক উত্তর পেয়ে গেলেন। বেশ। কেন পারবে না আমার কথা বলবো না, সেটাও শাস্ত্রীয়, শাস্ত্রকারের কথা বলছি। তিনি একটা উদাহরণ দিয়েছিলেন, উদাহরণটা দিলে বুঝতে পারবেন। চলুন। একটা ঝড় উঠবে, আপনি একটা ছোট্ট নৌকা নিয়ে, বা মানে জলের যা বাহন, আমি নৌকাই ধরলাম, একটা নৌকা নিয়ে আপনি যাচ্ছেন, সামনে কিন্তু ঝড় ওঠার সম্ভাবনা আছে, আপনি কিন্তু বুঝতে পেরে গেছেন ঝড় উঠবে। আপনি বুঝবেন কি করে? বিচার করিয়ে বুঝবেন তো। আচ্ছা, ঝড় উঠবে, যখন আপনি ঝড় উঠবে ব্যাপারটাকে বুঝতে পারবেন, তখন নৌকাটিকে যে কোনোভাবে সুরক্ষিত রাখার জন্য নোঙর করার চেষ্টা করবেন। ঝড় উঠবে, বাট নৌকাটা কিন্তু আপনার ডুববে না, তার আগে আপনি সুরক্ষিত করে রেখেছেন। এবার তাইলে আপনি যদি মূল্যায়ন করে দেখেন, বিচার করে দেখেন যে ঝড় ওঠার সম্ভাবনা আছে, আমার নৌকাটাকে নোঙর করতে হবে, তাইলে বিপদে পড়বেন না। বোঝা গেল? আমি বোঝাতে পারলাম? হ্যাঁ, আমি শুনছি। দ্বিতীয়ত, ঝড় উঠে গেছে, আপনি মাঝ নদীতে বা মাঝ সমুদ্রে, নৌকা এদিক ওদিক হচ্ছে, তখন যদি আসেন না, তখন নৌকাটাকে নোঙর করা কত কষ্ট হবে। সে তো দুলছে, আপনি তো খেয়েই পাচ্ছেন না তাকে। যার জন্য আমরা বলি, আগে বিচার করিয়ে নেন আপনার জীবন কোন ধারায় যেতে চাইছে, তবে আপনি কিন্তু সুনির্দিষ্ট পথে যেতে পারবেন। জ্যোতিষশাস্ত্র কি দেখায়, কি শিখায়? আপনাকে পথ দেখায়, বারবার বলা হয়েছে পথ দেখায়। কি কি পথ? কোন শিক্ষাটা আপনি নেবেন, আপনার কুণ্ডলী কি বলছে, এই শিক্ষা নিলে আপনি কর্ম পাবেন, তো কর্ম পাবেন। এবং ওই কর্ম আপনি যখন দশা অন্তর্দশার জায়গা থেকে পাচ্ছেন, তখন ওখান থেকে কতটা উপার্জন হবে। হ্যাঁ, একজন জ্যোতিষী কিন্তু তিনি মার্কেট দেখতে যাচ্ছেন না, তিনি দেখছে ভাই তোমার দ্বিতীয় হাউস কতটা স্ট্রং আছে, যে তোমাকে সঞ্চয় দিয়ে যাবে। জ্যোতিষী দেখছে তোমার একাদশ কোথায় আছে, সে কতটা বলশালী আছে। মার্কেটে জিওগ্রাফির বাজার থাকুক না থাকুক, তুমি জিওগ্রাফি বেচে ঠিক খেয়ে বেরিয়ে যেতে পারবে, কেন তোমাকে তোমার জন্মছকে প্রমিস আছে। দশমপতি একাদশে এসছে, কর্মের দ্বারা তুমি উপার্জন করবে। আবার উপার্জনপতি শক্তিশালী, উদাহরণ দিচ্ছি, না যথেষ্ট উপার্জনশীল হবে, আমরা বলতে পারবো। ঠিক অনুরূপ ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ফল আসবে। দশমপতি অষ্টমে চলে গেছে, ভাই তোমার কর্মক্ষেত্র নিয়ে টানাটানি হবে, তুমি সাবধান হয়ে যাও। আচ্ছা, এই ক্ষেত্রে প্রতিকার হিসাবে
এই ক্ষেত্রে প্রতিকার হিসাবে, যেহেতু কবচ পরিধান করার একটা ব্যাপার থাকে, কবচের ব্যাপার যেটা থাকে, এক্ষেত্রে কবচ কি করে মানুষের জীবনকে সুরক্ষিত করে, নোঙর করে, তার জীবন তরিরটাকে নোঙর করে কি করে, কেমন, সেটা আমি একটু বুঝতে চাইবো। এর তো একদম সহজ, সবাই জানি না হলে কেউ জানি না। কর্ণ, মহাভারতের কর্ণ, তার কবচ কুণ্ডল ছিল। যতক্ষণ কবচটা ছিল ততক্ষণ তাকে যুদ্ধে কেউ কিছু করতে পারেনি। ছলনা করে তার কাছ থেকে কবচটা ছিনিয়ে নেওয়া হয়েছিল। মহাভারতের যুদ্ধে তাকে বধ করা হবে, কবচ যদি থাকে তিনি কিন্তু বধ হবেন না, বধ করা যাবে না। তাইলে ছিনিয়ে নেওয়ার পর কর্ণবধ হয়েছিল। কবচ তাইলে কি? সুরক্ষা বলয়, সুরক্ষা বলয়। অর্থাৎ এই যে কর্ম নিয়ে যে আপনার টানাটানি চলে যেতে পারে, তাকে যদি আমি সুরক্ষা বলয় দিয়ে ঘিরে দিতে পারি, হাজার চেষ্টা করলেও আমার কর্মচ্যুতিটা ঘটবে না। বোঝা গেল? এর কাউন্টার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। এই চ্যানেলে এই প্রশ্ন করাই সম্ভব। আজ পর্যন্ত আপনি কোনো চ্যানেলে এই ধরনের প্রশ্ন শোনেননি। যদি শুনে থাকেন কমেন্ট বক্সে লিখবেন, বা না শুনে থাকলেও লিখবেন এটা। তাহলে যদি বধ হবে, বধ যদি হবে, তার আগে তখন কিন্তু কবচ কুণ্ডলটাও ছলনাও তার কাছ থেকে চলেও যাবে। যিনি জাতক বা জাতিকা, যার কর্মধিপতি তিনি অষ্টমে বসে আছেন, যার ষষ্ঠের সাথে দ্বাদশের কানেকশন হয়ে গেছে, তিনি কবচ ধারণ করলেন, আমাদেরকে দেখালেন, কিন্তু তার যখন কর্ম যাওয়ার ষড়যন্ত্রের সময় তার আগেই দেখা গেল যে সেই কবচটি তার শরীর থেকে কোনো না কোনোভাবে ছলনার মাধ্যমে, মায়ার ছলনায় তার শরীর থেকে খুলে চলে গেল, তাতে তো তার কর্ম চলে যাবে। একটা জিনিস কি জানো, আপনাকে একটা খুব মূল্যবান জিনিস দেওয়া হয়েছে, খুব মূল্যবান জিনিস। সামলে রাখার দায়িত্বটা কার? আপনার। ছলনা নিয়ে খুলবে না দাদা। তিনিও তো, যেটা দেওয়া হচ্ছে না, এগুলো সব দেবতার উদ্দেশ্যে নিবেদিত, দেবতা কর্তৃক স্থিরীকৃত। এই ভাষাটা খুব জটিল। অনেকে, আমি কারোর নাম বলবো না, কোনো চ্যানেলের উল্লেখ করব না, অনেকে বলেন কবচ নিলে অমুক হবে না, অমুক নিলে অমুক হবে না, এগুলো আপনার কর্মে যা আছে, ভাগ্যে যা আছে তাই ঘটবে। তাইলে কেন মহামৃত্যুঞ্জয় কবচ যে লেখা বেরিয়েছে শাস্ত্রে, মৃত্যুঞ্জয় কবচ কেন বেরিয়েছে, অপরাজিতা স্তোত্র কেন বেরিয়েছে, এবং কে লিখেছে আমাকে বলতে হবে। কে লিখেছে? খামখেয়ালি কথা। আপনার যিনি এইটা দিচ্ছেন, সঙ্গে সঙ্গে প্রতিরোধ ক্ষমতা দিচ্ছেন। ছোট্ট উদাহরণ দিই, মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন। আচ্ছা, কমলা খেলে অনেকের অ্যাসিড হয় তো, কমলা লেবু খেলে অনেকের অ্যাসিড হয়, এটা অস্বীকার করার কথা নয়। আপনাকে বলছি, কমলা লেবুর ভিতর কমলার যে বীজটা আছে, আপনি চিবিয়ে খেয়ে নেন, অ্যাসিড হবে না। মজার খেলা। মানে আপনাকে যা দেওয়া হয়েছে না, তার মধ্যে আপনার রোধ করার জিনিস দেওয়া হয়েছে। কাঁচা আম খেলে অ্যাসিড হয় না? হয়তো অনেকের অম্বল হয়। কাঁচা আমের সাথে যে কাঁচা যে ছোবড়াটা, ওটা চিবিয়ে খান, দেখুন অ্যাসিড হয় কিনা। হবে না। মজার খেলা এইখানে। আচ্ছা, আপনার শরীর আছে মানে তো রোগ হবে। আপনার ভেতরে প্রতিরোধ ক্ষমতা দেওয়া হয়েছে না? রোগ যেরকম দেওয়া হয়েছে, প্রতিরোধ ক্ষমতাও দেওয়া হয়েছে। আমরা প্রতিরোধ ক্ষমতাটাকে কাজে লাগাচ্ছি না। কুণ্ডলী দেওয়া হয়েছে তো, কুণ্ডলীর প্রতিরোধ ক্ষমতাও দেওয়া হয়েছে। মজার খেলায় যে হাত বলেন, কেন বলুন তো? আপনাকে হাতে দেওয়া হয়েছে কতগুলো রেখা, হিজিবিজি এঁকে দেওয়া হয়েছে, কেন বলুন তো? এটা বুঝতে হবে। আপনাকে ঈশ্বর দেওয়ার সময় হাতে কিছু লিখে দিয়েছেন, এটাকে লিখা মনে করবেন, লিখে দিয়েছেন। পড়ার দায়িত্বটা কার? আপনার। পড়ে তার মতো করে প্রস্তুত হবেন আপনি, যে আমার এই লেখা আছে এইভাবে, তাইলে আমাকে প্রস্তুত হতে হবে। আপনি বাংলা জানেন না, আচ্ছা, আপনার কাছে একটা বাংলায় চিঠি এলো, আপনি কি করবেন? পাশের যে লোকটি বাংলা জানে তাকে দিয়ে পড়াবেন, ভাই কি এর অর্থ কী? শুনলেন,
দিয়ে বললেন যে আমাকে কলকাতা যেতে হবে কাল সকাল 6টার মধ্যে। তাইলে আপনার একটা প্ল্যান হবে যে আমি সকাল 6টায় যেতে হলে এই পথে গেলে আমি পৌঁছাবো। প্ল্যানটা অবলম্বন করবেন তো। তাইলে আমি বলছি কি, ঈশ্বর আপনাকে দিয়েছেন প্ল্যান, সেই প্ল্যান মাফিক চলবেন। যেখানে প্ল্যানে আপনি পারবেন না, জ্যোতিষী আছে, দেখিয়ে নেন। অসুবিধা আছে যে এই জায়গায় তো ট্রেন পাওয়া যাবে না, এই 80 কিলোমিটার, জ্যোতিষী বলবে না এই জায়গাটায় আপনি একটা কাজ করুন, একটা ট্যাক্সি ভাড়া করে নেন, বেরিয়ে যান। সেই ট্যাক্সি ভাড়া দিয়ে যে পের করে দেওয়াটা, সেটাই হচ্ছে পদ্ধতি, পের করে দেওয়ার পদ্ধতি। আর আপনাকে যেটা বললাম, শরীর আছে, রোগ হবে, ভেতরে রোগ প্রতিরোধ ক্ষমতা। আচ্ছা, এটা জেনারেল প্রশ্ন, আপনি আমাকে প্রশ্ন করছেন, ভালো লাগছে। আচ্ছা বলুন, আপনার একটা অসুখ হলে অসুখ ভালো করার ওষুধ দেওয়া হয় না রোগ প্রতিরোধ করার ওষুধ দেওয়া হয়? আপনার একটা জ্বর হয়েছে, জ্বর ভালো করার কোনো ওষুধ নেই, আপনার যে প্রতিরোধ ক্ষমতাটা সেটা বৃদ্ধি করার ওষুধ আছে। না, আমার প্রসঙ্গ থেকে আপনি অনেকগুলো কথা বলছেন, আমি শুনছি। বেশ কিছু উত্তর আমার প্রশ্নের উত্তরের জায়গা থেকে ঠিকই আছে। একটা জায়গা যেটা আমি আবার আপনাকে রিপিট করব, সেটা হচ্ছে যে ঈশ্বরের ইচ্ছায় আমার শরীরের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা দেওয়া হয়েছে, ঈশ্বরের ইচ্ছাতেই আমার শরীরকে রোগ দেওয়া হয়েছে। ঠিক ঈশ্বরের ইচ্ছায় কর্ণের কাছে যেমন কবচ কুণ্ডল তিনি প্রাপ্ত করেছিলেন, আবার ঈশ্বরের ইচ্ছাতেই ছলনায় তার কাছ থেকে কিন্তু আবার নিয়ে নেওয়া হয়েছে, কেননা তাকে বধ করা হবে। ঠিক আমার বক্তব্য হচ্ছে যে আমি একটা কবচ পরিধান করলাম, আমার যদি কাজটা চলে যাওয়ারই হয় একেবারে, তাহলে তার আগে আমার কবচটা যদি হারিয়ে যায়, যে কোনো রকমভাবে ঈশ্বর আমার কাছ থেকে ছলনা করে কবচটা আমার শরীর থেকে সরিয়ে নিলেন, বা কেউ আমার শরীর থেকে খুলেও নিতে পারে, কেউ আমার শরীর থেকে খুলেও নিতে পারে, হারিয়ে গেছে এমনটাও হতে পারে। কেমন? তো সেক্ষেত্রে আমার তো কাজটা চলে যাবে। যাবে। আপনি যত উত্তর দিয়েছেন, আমি এর থেকে সহজ একটা উত্তর দেব আপনাদের কাছে। কবচ কিনতে পাওয়া যায়, আপনি আরেকটা কিনে নেবেন, ঝামেলা মিটে যাবে। আমি লাস্ট কোশ্চেনের দিকে যাই। লাস্ট যেটা বিষয়ে আমার জানার কথা সেটা হচ্ছে যে, ধরুন শত্রুতার যে জায়গাটা অনেকের কাজের ক্ষেত্রে দেখা যায়, তার শত্রু তার চোখের সামনে আছে। শত্রু তো দুরকম ভাবে হয়, একটা গোপনীয়তা, আবার কেউ ওপেন, সামনে একদম মুখোমুখি সম্মুখ সমরে। এই সম্মুখ সমরের শত্রুতার যে জায়গাটা, এই জায়গাটা জাতক জাতিকা তিনি নিজে কিন্তু অনেকটা প্রতিরোধ করতে পারেন তার আচার আচরণ শোধরানোর মাধ্যমে। মানছি বেশ কিছু লোক আছে, আপনি তার থেকে 5 হাত সরে গেলে সে আপনার দিকেও 5 হাত সরে আসবে শত্রুতা করার জন্য। তার এনার্জি, ওই বাজে এনার্জি, সে ওই দিকেই আপনাকে বিড়ম্বনা ফেলছে বা আপনাকে বিপদে ফেলতে সবসময় সে তৎপর। এই জায়গাটাতে প্রোটেকশন দেওয়ার জন্য, কেননা একটা ষড়যন্ত্র বা একটা চূড়ান্ত কর্মচ্যুতি যখন ঘটছে, যেখানে উনি প্রত্যক্ষভাবে ব্যবহারিক জায়গা থেকে সেটাকে রোধ করতে পারে, সেই জায়গা থেকে কি মানে কোনো রকম প্রতিকার প্রতিবিধান বা আচার আচরণীয় জায়গা থেকে বলুন, কোনো কবচের মাধ্যমে কি প্রতিকার দেওয়া যেতে পারে, যে একটা প্রোটেকশন দেওয়া যায়? আমার জীবনে এখনো ষড়যন্ত্র আসেনি, আমার এখনো কর্মচ্যুতির জায়গাটাই আমার জীবনে আসেনি, কিন্তু আমি আমার জন্মছক দেখানোর পরে বা জন্মছক না দেখেও আমি ফিল করছি যে না, আমি একটা নিয়ে রাখি প্রোটেকশন, যেখানে আমার আচরণও শুধরে থাকবে, আমার চারপাশে যাদের অরা নেগেটিভ এনার্জি তারা যেন আমার দিকে না নিয়ে আসতে পারে। এই কারণে আমার অরাটাকে ক্লিয়ার রাখার জন্য আমি কি একটা প্রোটেকশন কবচ আমি কি ধারণ করতে পারি? অবশ্যই পারেন। কেন পারেন বলতে অনেকে ভাববে রোগ হয়নি, ওষুধ খাওয়া কেন? না না, এটা আমি নিজের অরাটাকে ক্লিয়ার রাখার জন্য। সেটাই বলছি। আমরা কিছু কিছু খাদ্য খাই কি জানেন, এই ইমিউনিটিটাকে ঠিক রাখার জন্য। হ্যাঁ, বোঝা গেল? কিছু খাদ্য খাই আমরা স্বাদের জন্য। স্বাদের জন্য। এখানে আপনাকে ইমিউনিটিটাকে ঠিক রাখার জন্য জিনিসটি করে নিতে করে রেখে দিতে হবে নিজের কাছে। দিলে কিন্তু আপনি সুরক্ষিত থাকবেন।
একটা কথা যেখানে আমরা হেরে যাই জ্যোতিষীরা, আমরা যেটা হেরে যাব সেটা হচ্ছে ব্যষ্টি সমষ্টির ক্ষেত্রে। ধরুন সরকার, আমি কোনো নির্দিষ্ট সরকার না, সে কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, বা কোনো পরিচালন সমিতি, তার আন্ডারে 2000 জন কাজ করছে। কোম্পানিটা যে কোনো কারণে লকডাউন করে দিল, মানে বন্ধ করে দিল, কি 5000 10,000, সেটা কিন্তু সমষ্টি, সেক্ষেত্রে কিন্তু ব্যষ্টির কোনো মূল্য নেই। মানে সেখানে জাতক জাতিকার তার ব্যক্তিগত জন্মছকে যদি কর্মচ্যুতির যোগ নাও থাকে, মানে ওই সবাই ফল পাচ্ছে, তার সাথে ওনাকেও পেয়ে যেতে হবে। কিন্তু মজার খেলা, উনার যদি কর্মপ্রাপ্তি যোগ থাকে, ওখানে তিনি কর্মচ্যুত হলেও কিছুদিনের মধ্যে কর্মপ্রাপ্তি ঘটে যাবে। আমি এই প্রশ্ন নিয়ে লম্বা একটা আলোচনায় যাব। আমি এর পরের অন্য রাশি লগ্নের এপিসোড করব, কিন্তু এটাকে আমি ধরবো এই প্রশ্নটাকে। আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিচ্ছি। আপনি আপনার অন্য রাশি লগ্নের এপিসোডও দেখুন, কর্মের পুরো সিরিজ দেখুন। আমি অন্যেরটাতে এই প্রশ্নটা দিয়েই আমি কিন্তু শুরু করব, নইলে কর্ম নিয়ে আলোচনা করতে গেলে বাকি এপিসোড আমি করতে পারবো না। মুদ্রা বিষয় এক কথাই হচ্ছে যে আপনি আপনার জন্মছক দেখিয়ে নিন। যদি দেখেন জন্মছকে কর্মচ্যুতি হওয়া, কর্মে ষড়যন্ত্র হওয়া, প্রমোশন আটকে থাকা, আপনি ইনক্রিমেন্ট পাচ্ছেন না, অন্য কেউ চেপে বসে আছে, আপনার হকের পরিশ্রমের ফসল সে তুলে নিচ্ছে, কেননা কর্ম আপনাকে না পরিপূর্ণ করবে, শুধু আর্থিক জায়গা থেকে না। যে ঋণ থাকে কর্মের, যে কারণে আমাদেরকে পৃথিবীতে জন্ম নিতে হয়, শরীর ধারণ করে আসতে হয়, কেননা কর্মতে শুধু টাকাটা তো আপনি পান, বাট আপনি পরিষেবা যেটা দেন সেটা কিন্তু সমষ্টির জন্য দেন। আবার ওই যে টাকাটা নিলেন, আপনার নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢুকলো ঠিকই, কিন্তু পরিবারের জন্য আপনার খরচা হচ্ছে। তো আসলে কিন্তু এটা একটা ঋণের জায়গা থাকে, তাই আমাদেরকে কর্ম দেওয়া হয়, জন্ম দেওয়া হয়, কর্মও দেওয়া হয়। যাই হোক, যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার আছে, কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করবেন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ আছে চ্যানেলে, প্লিজ শুনুন। বাকি শ্রাপিত যোগের এপিসোড গোবিন্দদা করেছে, আপনি সেটাও দেখবেন। আরও অন্যান্য যোগের এপিসোড আছে, আপনি সেটাও দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন, আর প্লিজ আপনি চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার, নর্মদে হার। নর্মদে হর।